পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তবে আমাদের আজকের পর্বটি খানিকটা ভিন্ন বলছি এই কারণ আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ভিত্তিক আলোচনা না করে আজ আমরা সমকালীন স্থাপত্য চর্চার ধারা নিয়ে গল্প করছি। এবং আমাদের সঙ্গে যিনি আছেন তিনিও স্থাপত্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে কখনো সঞ্চালক কিংবা আলোচকের ভূমিকায় থাকেন। আমাদের সঙ্গে আছেন স্থপতি আসিফ এম আহসানুল হক, যিনি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান ভেন্না আর্কিটেক্টসের কর্ণধার এবং পাশাপাশি একাধারে তিনি শিক্ষক এবং আরও অনেকগুলো স্থাপত্য প্রকল্প ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় তার তৈরি করা, যার মাধ্যমে তিনি ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন। আজকে আমরা কথা বলবো সমকালীন স্থাপত্য চর্চার ধারা, তার দর্শন এবং কাজের ধরন সম্পর্কে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের এখানে তো দুই ধরনের স্থাপত্য চর্চায় আমরা দেখি যে জেনেরিক ডিজাইন করা হয় কারোর স্পেসিফিক কোনো ক্লায়েন্টের কথা চিন্তা না করে, আবার অনেক সময় যেমন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের অনেকগুলো গল্প থাকে, তার পারিবারিক ঐতিহ্যের বিষয় থাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে যখন ডিজাইন করা হয়, এই দুই ধরনের ডিজাইনের আসলে কি তফাৎ বা ফলাফল দাঁড়ায়? আমরা একটা কসমোপলিটনে থাকি, এইখানে কত মানুষ থাকে আর কত মানুষ বাইরে থাকে, এরকম বেশ কয়েকটা কসমোপলিটন নিয়ে আমরা যদি দেখি কতটা মানুষ থাকে, কী ধরনের বাড়ি ওরা করে। তো ঢাকায় আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে ব্যক্তিকেন্দ্রিক বাড়িটা অনেক কম। এখানে হচ্ছে অনেকটা বাসা বাড়িগুলি হচ্ছে অনেকগুলি ইউজার, আমরা যাদেরকে এন্ড ইউজার বলি আর কি। তো এন্ড ইউজার যদি একটা বিল্ডিংয়ে 50 জন হয়, তো আমরা তখন কিভাবে কাজ করি, এটা একটা দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার এন্ড ইউজারের যদি তুমি চিনেই যাও, হ্যাঁ, তাহলে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি। তো আমাদের ক্ষেত্রে ভেন্না আর্কিটেক্টসের ক্ষেত্রে আমাদের হয়েছে কি, আমাদের কিছু কাজ আছে যেগুলি ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে কিছু আছে। তো এই ক্ষেত্রে প্রতিটা মানুষের আসলে অল অন এ সাডেন আমি একটা ডিজাইন করলাম, এটা আসলে আমি কার জন্য করছি। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ঢাকায় যেটা হচ্ছে যে আমি কাদের জন্য করছি আমি জানি না, এটা কে কিনবে আমি জানি না। তখন আমরা কি করি, আমাদের যে পরিবেশ, আমাদের যে প্রতিবেশ, আমাদের যে জলবায়ু, আমাদের চারপাশে ট্রাফিক থেকে শুরু করে, আমাদের গাছগাছালি থেকে শুরু করে, আমরা একটা বাংলাদেশের মতো করে একটা বাড়ি করার চেষ্টা করি। সব আর্কিটেক্ট করেন। সাথে হচ্ছে বৈশ্বিক যেসব টেকনোলজি আমাদের কাছে আসে, এইগুলিকে কিভাবে এর মধ্যে খাপ খাওয়াতে পারি। আর একটা ব্যাপার হয় কি, কসমোপলিটনে একটা রেস কাজ করে, পাল্লা দেয়া, আমারটাই কি আছে, আপনারটাই কি আছে, আমরা আর কি বেশি দিতে পারি। তো এটা আমাদের নিতেই হবে, এটা নিতে হবে, কিন্তু এই চাপটা কিন্তু আছে। এই ব্যাপারটাই যদি কসমোপলিটনের বাইরে যায় কি হয়, ওইখানেও তো অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু দেখা যায় ওইখানে অ্যাপার্টমেন্টগুলি পরিচিত 5টা মানুষ মিলে করে, 5টা ভাই মিলে করে বা 5টা কাজিন মিলে করে। এই ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় বেশি। আবার আরেকটা ব্যাপার থাকে হচ্ছে পৈতৃক বাড়ি করা বা নিজে একটা বাড়ি করা। তো এই ক্ষেত্রে হয় কি, আমরা স্পেসিফিকভাবে ওই লোকেশনটাকে চিনি, ওই জায়গার চারপাশটাকে জানার সুযোগ আছে এবং ওই মানুষটাকে আসলে জানার সুযোগ আছে। এই ক্ষেত্রে আসলে ওই জানাটাই হচ্ছে বড় ব্যাপার, যে তাকে কর্তব্য জানা, তার কোনো আসলে তার দাদা কেমন করে থাকতো আর কি, তার বাবা কেমন করে, সে কেমন করে থাকে, তারা আবার কিভাবে থাকে, তাদের সাথে চারপাশের মানুষগুলির কমিউনিটি রিলেশনটা কেমন। তো এইটা একটু বেশি দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশের একটু ইভেন ঢাকা শহরেও কিছু কিছু জায়গা আছে যেখানে এখনও কমিউনিটি অ্যাক্টিভিটিগুলি আছে। পাড়ার দোকানে বাকির খাতা আছে, বা একটা বাচ্চা একটা দোকানে গেলে এখনও কিছু কেনার সাথে একটা চকলেট কিন্তু দেয়। এই 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 কমিউনিটি রিলেশনটা বাংলাদেশে অদ্ভুত সুন্দর। তো এইটা কসমোপলিটনের বাইরে অনেক বেশি সুন্দর। তো এইখানে ওই কনসিয়াসনেসটা দেওয়ার সুযোগ আছে। ইন্টারেস্ট থাকলে এটা মজার, যে হাউ ইউ ডিজাইন, তোমার ডিজাইন গাইডলাইন আমার কাছে মনে হয় যে ওইখানেই আছে। যখন আপনি কারোর দাদার সম্পর্কে জানলেন
তার বাবার সম্পর্কে জানলেন এবং তার পুরো পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানলেন, তো তখন যে ফলাফল আসে সেটা তো অবশ্যই একটা জেনেরিক প্রজেক্টের তুলনায় ভিন্ন। সেই ভিন্নতাটা কেমন, ঠিক কোন কোন দিক দিয়ে এর একটা বিশেষত্ব তৈরি হয়? একটা কি বস্তুগত নাকি এটা ইনভিজিবল? ব্যাপারটা আসলে ইনভিজিবল। হ্যাঁ, এটা একটা চর্চা। এই চর্চাটা আমরা শুধু এখানে আসলে চর্চা মানে আগে তাদের 20 ফিট বাই 30 ফিট ড্রয়িং রুম ছিল তা না। চর্চাটা ছিল এরকম যে টেবিলে কে কে বসবে, তার পরের সারিতে বেঞ্চিতে কারা কারা বসবে, ওরা কি আসলে সমষ্টিগতভাবে খাইতো? আচ্ছা, ওরা গোসলটা কিভাবে করতো? ওরা কি টয়লেটে করতো বা শাওয়ার নিত কি টয়লেটের ভিতরে, নাকি ওদের কোনো কমিউনিটি পন্ড ছিল? বা বিকাল হইতে হইতে ওদের ঘটনাটা কি হইতো? কি একা একটা মাঠে খেলতো, না আসলে চারপাশে সবাই আসতো এই সময়ে? আমি এমন গল্পও জানি, দুই চাচার মধ্যে অনেক বিরোধ, অনেক ঝগড়া, কিন্তু চাচি ভাত খাওয়াই দিচ্ছে আর কি। এটা মজার। চাচা দুইজন ঝগড়া করছে, এরা দুই বোন, দুই কাজিন একসাথে ঘুমাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে সৌন্দর্য বাঙালির। হ্যাঁ, যে আমাদের আমরা ডিটাচ না, উই আর অ্যাটাচড, উই আর টুগেদার। এই টুগেদারনেসটা একটা বাড়ির ভিতরে নিয়ে আসলে বলে দিবে বাড়িটা যে এটা কি বদ্ধ টাইপের না এটা ওপেন টাইপের, এটা কি ক্লোজ টু আ ডিফাইন্ড স্পেস অর ওপেন আপ টু এ কোড। তো এইখানে আসলে ব্যাপারটা এরকম যে বাইরের মানুষগুলি এসে কোথায় বসতো? এখানে কি একটা গাছতলায় বসতো? শুনলেই হবে। তো শুনলে হয় কি, বাকি আপনা কোথায় জানি হয়ে যায়। তা আমরা এটা জানা থাকে না, এটা জানি না। তা আমাকে একটু যেটুক বলেছ একটুক আসলে 2% কাজের ক্ষেত্রে এটা আমরা চেষ্টা করি। এটা আমাদের অক্ষমতা, এটা আমার অক্ষমতা। আমি কতটা যাই, আমি যাই না। বাস্তবে সবসময় কি সম্ভব হয় স্যার? সম্ভবত হয় না নিশ্চয়ই। আমার মনে হয় চেষ্টা করলে পার্সেন্টেজটা তো বাড়তো। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার আপনার বেশ কিছু প্রজেক্ট সোশ্যাল মিডিয়ায় খুব চমৎকার দৃষ্টিনন্দন কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে। তো একেবারে নাম ধরে যদি বলি, অনুক্রম কিংবা রিজিয়া পরম্পরা, এই দুটো প্রজেক্ট সম্পর্কে যদি একটু আলাদাভাবে বলতেন। এই দুইটা প্রজেক্টের দুইটা ভিন্ন ব্যাপার। একটা হচ্ছে একসাথে থাকার একটা টেন্ডেন্সি, একসাথে থাকতো আবার একসাথে থাকতে চাই। ধরন ছিল অনেক ল্যান্ডস্কেপ টাইপের একটা প্রজেক্ট, হরাইজন্টালি স্প্রেডেড। এইটা কিভাবে একটা মাল্টিপল কমপ্লেক্সে গিয়ে এইটারে রিজেনারেট করা যায়। তো এইখানেও যথারীতি কথা একই, যে কি ধরনের স্পেসটাতে ওরা বসতো। ইজ ইট পসিবল যে একটা 15 ফিট বাই 12 ফিটে 40 জন খেতে পারবে? সম্ভব না, এখানে আমার হাত বাঁধা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইটার একটা অল্টারনেটিভ বের করে দিতে হবে। বা আমরা একটা ছায়াপথে হেঁটে যেতাম, মাঝে একটু একটা কাঠের টুকরা আছে, বসলাম, একটা গাছের গোড়ায় বসলাম, বা একটা জায়গায় বাচ্চারা ধুলোবালি দিয়ে খেলতো। তো এটা আমি কি একটা অ্যাপার্টমেন্টে আসলে এইভাবে করব, বা একটা উঁচা বিল্ডিংয়ে কি এইভাবে করব? না, আমার কাছে মনে হয় যে এইটার ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করে ওই অ্যালাইড এনভায়রনমেন্টটা আনতে হবে। এটাতে কিচ্ছু আগের মতো থাকবে না, কিন্তু কোথায় গিয়ে এসেন্সটা হয়তো থাকবে। এটা চেষ্টা করা যেতে পারে এবং করেনও। আমি আমার কথা বলছি না, বাংলাদেশে অসংখ্য স্থপতি এইভাবেই কাজ করেন এবং ওনাদের গভীরতা আরও অনেক বেশি। তদ্রূপ আরেকটা প্রজেক্ট যেটা ওইটা প্রথমটা যেটা বললাম, এটা হচ্ছে ট্রান্সফরমেশন, যে আমার একটা উঁচু হয়ে গেল। তো এইখানে আরেকটা জিনিস আমার খুব কষ্ট লাগে, ঢাকায় আমার নিচের বাসায় কে থাকে আমি আসলে জানি না। ম্যাক্সিমাম মানুষ জানে না আসলে। তো ওই বাসার বাচ্চা আর এই বাসার বাচ্চার সাথে যোগাযোগটা আসলে নাই। কিন্তু আমি নিজেও ঢাকায় একটা বাসায় থাকি, ওই বাসার সামনে একটা বিরাট খোলা জায়গা আছে। একটা গল্প শেয়ার করি কিভাবে ব্যাপারগুলি তৈরি হয় মানুষের মধ্যে। ওইটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং না, ওটা পুরনো, ভদ্রলোক মারা গেছেন। আমি যখন বাসাটাই উঠি,
তখন উনি বাড়িওয়ালা ছিলেন, এখন ওনার ছেলেরা দেখেন। তো ওইখানে 4টা বাড়ি, মাঝে একটা উঠান আছে। উঠানটা প্রায় কম না 200 ফিট হবে। একটা আম গাছ আছে। রাত 11টা বাজুক 12টা বাজুক, আমের সময় হঠাৎ করে একটা শব্দ হয়, আম পড়ে, বেশ মজার আম। হ্যাঁ, হঠাৎ হুলুস্থুলু লেগে যায়, করে সবাই দৌড়ায় ওই আমটা কে নিবে। হ্যাঁ, আমি 20 ইয়ার্স ধরে ওই বাসায় থাকি। আমি আসলে আমার বিল্ডিংয়ে সবাই চিনি। এটা কীভাবে সম্ভব হয়েছে? কারণ আমার বাচ্চা ওই মাঠে খেলতে যায়, সোহেল ভাইয়ের বাচ্চা ওই মাঠে খেলতে যায়, বা নিচের তালার ওরা খেলতে যায়, উপরে ডাক্তার থাকে, ওনার বাচ্চা খেলতে যায়। আই নো এভরিওয়ান। পাশের বাসায় কারা থাকে, শৈবাল ভাইরা থাকে, প্রবাল ভাইরা থাকে, সামনে কারা থাকে। তো আমার বাচ্চার সাথে ওই বাচ্চাদের একটা রিলেশন। সবার সাইকেল নিচে সাজানো আছে, সবাই বিকালে খেলতে যায়। কোনো দিন ওরা কেঁদে আসে, কি হয়েছে, ওই আঙ্কেলটা বুঝলাম যে একটু বকা দিছে, শব্দ করো না। এই শাসনটা দরকার আছে, এই সমষ্টিগত থাকার ব্যাপার। এখন ইজ ইট পসিবল যে ঢাকায় ওরা যদি এখন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করে, ওরা তো ম্যান্ডেটরি ওপেন এরিয়াটাই ছাড়বে, মিনিমাম যেটা সোকেবল গ্রিন সেটা ছাড়বে। বাকিটা কি? বাকিটা ওদের জীবনে, ওদের বিল্ডিংটা যদি ডিজাইন করা হয়, ওদের এই এসেন্সের জিনিসটা তৈরি রাখতে পারলে এটা দীর্ঘস্থায়ী হবে হয়তো। ধরেন একজন মানুষ যার আসলে টেকনিক্যাল এক্সপার্টাইজ নেই, তিনি খুব হয়তো সাধারণভাবে চিন্তা করছেন তিনি একটা বাড়ি বানাবেন। হতে পারে সেটা মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট বা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, যাই হোক। কিন্তু তিনি কার কাছে যাবেন, কি পরামর্শ নেবেন, এটা প্রথম ডিলেমা। এবং আপনি যে আলোচনাটা করলেন সেটা যখন ডিজাইন ডিটেইলে বা ড্রয়িংয়ে আসবে, সেটা কিভাবে হবে, বা এ ধরনের একটা বাড়ি তৈরি করার প্রক্রিয়া কি সাধারণ একটা 4 দেয়ালের বাড়ি থেকে ভিন্ন কিনা? নিশ্চয়ই ভিন্ন। না তৌসিফ, আমি কয়েকদিন আগে একজন স্থপতি, অনেক সিনিয়র, উনি বলছিলেন যে আমি 2য় বর্ষে থাকতে বা 3য় বর্ষের শুরুতে আমাদেরকে একটা রেসিডেন্স ডিজাইন দিল। রেসিডেন্সটা ছিল হচ্ছে নিজের বাড়ি ডিজাইন করো। তা আমার বাড়ি আগে 5 ইঞ্চি দেয়াল ছিল, উপরে টিনের চালা ছিল। আমার শৈশব ওইখানে, ছবি আঁকতাম। উনি বললেন, হ্যাঁ, নামটা মেনশন না করি এখানে। তো উনি যখন 3য় বর্ষে ডিজাইনটা করলেন, ওনার ডিজাইনটা খুব ভালো হয়েছিল, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। অ্যাট দি এজ অফ লাইক অ্যাবাভ 60 উনি হঠাৎ করে মনে করলেন আমি যা করছিলাম একদম ভুল, আমার বাবার করা ওই ডিজাইনটা ভালো ছিল। তাইলে হাউ কাম উনি কীভাবে পারতেন আমার বাবা? রাইট। তাইলে এটা হচ্ছে ওনারা হচ্ছে খুব টাচি ছিলেন, এবং ওনারা টাচ করতে জানতেন, ওনারা ফিল করতে জানতেন, এবং ওনাদের দৈনন্দিন চলনটা, ডেইলি অ্যাক্টিভিটিটা ওইটাই ছিল। বাট আমরা তো অসম্ভব রাশের মধ্যে আছি, দৌড়াচ্ছি। তো এখন তাইলে আমার বাবা তো স্থপতি ছিলেন না, বা যে স্থপতি গল্প করছেন ওনার বাবাও তো স্থপতি ছিলেন না। তাইলে ওনারা শুধু এই গল্পটা সাজাইতেন যে আমার বাসার সামনে কেউ আসলে একটু বসতে দিতে হবে। আমার বাসায় আসার সময় আমি এইভাবে বলি যে বাসাটা তো রাস্তা থেকে আগে খোলাই থাকতো, কিছু এলাকা ভিত্তিক ফেন্সিং থাকতো, কিছু এলাকায় বেড়া থাকতো, কিছু এলাকায় সিম্পলি একটা বাঁশ দিয়ে সুপারির ডগা থাকতো। ক্লিয়ার? এখন দেখবা অনেক জায়গায় পলিথিন দিয়ে দিচ্ছে, মিনিমাম প্রাইভেসি। তার বাইরে কিন্তু একটু জায়গা আছে, উনি পুরা জমিটা নিয়ে নেয়। দেখবা রাস্তা থেকে একটা সেটব্যাকের পরে তুমি এই দেয়ালটা দেখবা। তাইলে এইটা কার জন্য? সামনের জায়গাটা হচ্ছে সবার জন্য। এখন অনেক আর্কিটেক্ট আমাদের সিনিয়র আছেন, অনেকেই দেখো সামনের দিকে একটা খোলা জায়গা রাখেন, একটু ট্রান্সপারেন্সি রাখেন, অনেকে ওইটাতে অ্যাক্সেসও দেন, হ্যাঁ, ওইখানটা একটু বসার সুযোগও দেন। তাইলে ফার্স্ট ডিগ্রি গেল। সেকেন্ড ডিগ্রিতে ঢোকার পরে বাইরের একটা বসার জায়গা থাকতো, গাছতলা থাকতো, হ্যাঁ। তারপরে থাকতো একটা খোলা বারান্দা। এই খোলা বারান্দাটাও সবাই বসতো। যিনি কৃষক, ওনাদের কনসেপ্টটাই ছিল ও তো সব, তো ওর সাথেই ভাত খাইতো ওইখানটায়। তো দেখো একটা স্পেস কিভাবে এই জিনিসটাকে এক করে দিল। তারপরে আস্তে আস্তে প্রাইভেসি, ভিতরের উঠান বা সব কিছু। এটা খনার বচন তো শূন্য থেকে আসে নাই, হ্যাঁ। তো এক একটা খনা যারা
এই যে আমার দাদারা, আমার বাবারা, তোমার বাবারা, তোমার, তো যারাই এই সিনারিও, তো এই প্রসেসটাতে আমাদের যেতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন এবং মানে শুরুতে আমার যতখানি আসলে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, কারণ অনেকগুলো ভিন্ন আলোচনা আপনার কাছ থেকে এসেছে এবং আশা করছি যারা দেখছিলেন আমাদের এই আলোচনা তারা নিশ্চয়ই উপভোগ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মামুন আর রশিদ ভাই। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স এবং এর সাথে আরও জানতে চাইবো যে আপনি কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রফেশনাল এক্সপিরিয়েন্স ধরেন পাস করার পর থেকে ইটস 23 ইয়ার্স, অ্যান্ড আমি একটু সেক্টরটা যদি বলেন সেটা হচ্ছে আমি একটু কর্পোরেট ইন্টেরিয়র করি, শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড কিছু রিটেল শপসে কাজ করি। সো আমি জানতে চাই আপনি যদি একটু ছোট করে বলেন কোন কোন ব্যাপারগুলো আসলে মাথায় রেখে ডিজাইনগুলো করেন। আচ্ছা, ডিজাইন দেখেন এক একটা কোম্পানির মোটো এক এক রকম, এক একটা কোম্পানির প্রোডাক্ট এক এক রকম। সো প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট আসপেক্ট থাকে। সো আপনি ধরেন একটা রিটেইল শপের সাথে একটা ধরেন মনে করেন যারা ইঞ্জিন বানাচ্ছে তাদের অফিসের কিন্তু মিলবে না। সো ওর যে প্রোডাক্ট লাইন সেইটা যাতে আপনাকে রিপ্রেজেন্ট করে। সো প্রথমভাবে কি হয়, আপনি ধরেন সাপোজ আপনি এক ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট লাইনটা আমাকে ডিসক্রাইব করতে হয়। সো প্রোডাক্ট লাইন ডিসক্রাইব করার পরে আমরা তখন বুঝি যে আসলে এই অফিসটাতে যখন কেউ আসবে বা এখানে যারা হতেছে অফিসের কলিগস, দে জাস্ট ফিল যে ইয়েস উই আর সেলিং দিস। সো ইটস এ ব্যাকগ্রাউন্ড যে ওকে একটা ইনহেরিট একটা থিম দেওয়া, যে এই এনভায়রনমেন্টে সে আসে, এতে কি হয় ওর প্রোডাক্টিভিটি বাড়ে। আমার আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করতে গেলে বিভিন্ন শেডের দরকার পড়ে। কাস্টমার শেড ইজ ওয়ান অফ দ্য থিং, আপনার যেটা রিকোয়ারমেন্ট হয়। সো এই শেডগুলো আপনি আসলে মার্কেটে এখন কিভাবে কালেক্ট করেন বা কাজ করছেন কিভাবে? আচ্ছা, এইটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে কালার প্যালেট। ধরেন আমরা যখন একটা মুড বোর্ড বানাই, ঠিক আছে, ধরেন এখানে কি থাকছে, একটা ফ্যাব্রিক থাকছে, একটা টাইলস থাকছে, একটা প্যানেলিংয়ের বোর্ড থাকছে, সিলিংয়ের বোর্ড থাকছে, দেন হতেছে ফার্নিচারের টেবিল টপ থাকছে। সো ইট শুড বি এ কালার প্যালেট। সো এইটা কি হবে, ইট শুড বি হারমোনাইজ বা ইট শুড বি কন্ট্রাস্ট। যখন একটা প্রজেক্ট করি, তো ধরেন মনে করেন আমি তো একটা 3D ভিউ দিচ্ছি, কিন্তু 3D ভিউ দেওয়ার পরে ওটা তো আসলে একটা ভিজুয়ালাইজেশন, আর ওটা হতেছে কি আপনার প্র্যাকটিক্যাল। একটা আপনি ভিজুয়াল করতেছেন, একটা টাচ করছেন। সো এইখানে কি হয়, আপনাকে ধরেন কিছু যারা মানে রং সাপ্লায়ার বা যারা মানে এশিয়ান পেইন্টস বা অন্যান্য যারা আছেন, এদের কাছ থেকে আমরা ধরেন হচ্ছে এই আপনার একটা মুড বোর্ড বানিয়ে নেই। ওইখানে আপনার হোপ ইউ আর ওয়েল এরকম একটা ছিল, কালারের একটা ট্রেন্ড ছিল, ঠিক আছে, ওখান থেকে ধরেন আমরা কিছু কালার চুজ করতে পেরেছি। সো হয় কি, যখন ধরেন আমরা কি করছি, একটা ইমাজিন করছি, বাট যখন কোনো একটা কোম্পানি আমাদেরকে এই জিনিসটা ফিজিক্যালি মানে সাপ্লাই দেয়, তখন হতে হয় কি, ইমাজিনেশনের সাথে প্র্যাকটিক্যাল জিনিস, এই জিনিসটা মিলাইতে খুব সুবিধা হয়। এবং আমরা তো আসলে প্রত্যেকটা প্রজেক্টেই বলবো যেটা নর্মাল কালার যেটা সেটা লাগে না, কিন্তু যখনই আপনার হিউ ডিফারেন্সের কোশ্চেন চলে আসছে, তখন আপনার এই জিনিসটা আসলে স্যাম্পলটা খুব জরুরি হয়ে পড়ে। আমরা এতক্ষণ ধরে কথা বললাম আসলে কালার বা কালার প্যালেট নিয়ে বা কিভাবে আমাদের এই ট্রেন্ডগুলো আপনাদেরকে হেল্প করছে। তারপর আমি জানতে চাইবো, ছোট যদি একটা কথাই যদি বলতে বলি যে এই যে একটা রিসার্চ কালার নেক্সট, এই রিসার্চটা অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে আসলে কতটুকু পরিমাণে হেল্প করছে, বা এটা আসলে আপনাদেরকে নতুন ট্রেন্ডগুলো জানতে এবং গ্লোবালি কি চলছে এখন সেটা গেজ করতে কি হেল্প করছে কিনা? আমাদের এই যে যারা ইন্টেরিয়র ফিল্ডের সাথে বা মনে করেন আর্কিটেক্ট আছে, এদের জন্য আসলে সিরিয়াস হেল্প। এবং এটা হবে কি জানেন, এই যে R&Dটা চলছে এবং এতে কি হবে, ডে বাই ডে
আমাদের ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে। আরেকটা ব্যাপার জানতে চাই, আমরা তো বললাম আসলে ট্রেন্ড নিয়ে, কালার নিয়ে অনেক কিছু নিয়ে, বাট ফিনিশের কথা যদি বলি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের প্রোডাক্টগুলোকে সাধারণত ইউজ করে থাকেন বা প্রায়োরিটি দেন কোন ধরনের ব্যাপারগুলো প্রোডাক্টগুলো সিলেক্ট করার ক্ষেত্রে? যেহেতু অফিস, আমরা যেহেতু খুব বেশি অফিস নিয়ে কাজ করি, আপনার ইউজুয়ালি খুব ম্যাট ফিনিশ চলে। আমাদের এখানে খুবই ম্যাট ফিনিশ চলে, বাট ম্যাট ফিনিশের সাথে আমাদের খুবই যেটা নেসেসিটি, আমি প্রত্যেক জায়গায় ইট শুড বি ওয়াশেবল। আপনার রিসেন্ট আমার কিছু প্রজেক্ট শেষ হয়েছে, যেই প্রজেক্টগুলোতে আমি আপনার স্মার্ট ক্লিন ইউজ করেছিলাম, আর রয়্যাল শাইন আমার মনে হয় ইউজ করেছি বিকজ অফ ইজি মেইনটেনেন্স অ্যান্ড ডিউরেবিলিটি। ওকে, তার মানে হচ্ছে ডিউরেবিলিটি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা বললেন যে আমি যদি সামারি করে বলি ম্যাট ফিনিশের একটা ব্যাপার থাকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্লিন ওয়াশেবিলিটি, আসলে যত বেশি করা যাবে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ মামুন ভাই, আপনি আপনার এই অসম্ভব ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝালেন আসলে ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে আমরা কোন কোন ব্যাপারকে আসলে মাথায় রাখতে পারি। জি, আপনাকেও ধন্যবাদ, এটি নিউজকেও ধন্যবাদ, আজকে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। দর্শক, আজকে আসলে আমরা কথা বললাম আর্কিটেক্ট মামুন আর রশিদের সাথে, যেখানে উনি আমাদেরকে হেল্প করেছেন যে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা যখন করতে যাব, সেটা যদি অফিস হয়, সেটা যদি বাসাবাড়ি হয়, কোন কোন ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি, এবং এর সাথে ক্লিনলিনেসের জন্য বা আমরা যদি বলি আসলে ম্যাট ফিনিশের জন্য কোন প্রোডাক্টগুলো হেল্প করতে পারে। আশা রাখি এই ডিসিশন বা এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে টু মেক ইউর ডিসিশন। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে, জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.